আমি সুকেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটিতে আমরা ক্লাস 9-এর জিওগ্রাফির ভারতের সম্পদ এই অধ্যায়টির উপর সম্পদের সংরক্ষণ বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা সংরক্ষণ বলতে কি বোঝায় সেটি আগে জেনে নেব। তো এখানেতে বলছে যে চাহিদার তুলনায় যেসব জিনিসের যোগান কম, ভবিষ্যতের জন্য তার কিছু অংশ সঞ্চয় করে রাখাকে সাধারণভাবে সংরক্ষণ বলে। অর্থাৎ এক কথায় যদি আমরা সংরক্ষণ ব্যাপারটা বলতে চাই, তাহলে কোনো জিনিসকে সঞ্চয় করে রাখা, অর্থাৎ যে সমস্ত জিনিসের প্রয়োজন আগামী দিনে আছে এবং বর্তমানে যে সমস্ত জিনিস ব্যবহারের ফলেতে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বা যার পরিমাণ কমছে বা কম আছে, সেই সমস্ত জিনিসকে যদি আমরা সঞ্চয় করে রাখি তাহলে সেটাই কিন্তু সাধারণ অর্থে সংরক্ষণ করাকে বোঝায়। এবার সম্পদ সংরক্ষণ ব্যাপারটা কি সেইটা এবার একটু জেনে নেব। তো সম্পদ সংরক্ষণ হচ্ছে যে সম্পদ সংরক্ষণ বলতে বোঝায় বর্তমানে যেসব বস্তু বা পদার্থ তার কার্যকারিতার মাধ্যমে মানুষের অভাব পূরণ করে চলেছে, সেগুলি যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একইভাবে চাহিদা পূরণ করে যেতে পারে, তাই সেগুলির কিছু অংশ সঞ্চয় করে রাখা। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে কোনো বস্তু বা অবস্তুর মধ্যে থাকা যে কার্যকারিতাটা, সেই কার্যকারিতাটাই কিন্তু সম্পদ, যেটা কিনা জিমারম্যান বলেছেন। তো এখন বর্তমানেতে যে সমস্ত বস্তু এবং পদার্থ যে তার কার্যকারিতার সাহায্যে মানব সভ্যতাকে বা মানব সভ্যতার অভাবগুলোকে পূরণ করে চলেছে, সেগুলো সম্পদ। এবারে সেই সমস্ত বস্তুগুলোর মধ্যে কিছু বস্তু এমন আছে যেগুলো ক্রমাগত ব্যবহারের ফলেতে নিঃশেষিত হয়ে যাচ্ছে বা শেষ হচ্ছে, বা তার সঞ্চয় আস্তে আস্তে কমে যাচ্ছে। যদি আমরা উদাহরণ হিসেবে কয়লা বা পেট্রোলিয়ামকে ধরি, তাহলে কয়লার প্রতিনিয়ত ব্যবহারের ফলেতে বা পেট্রোলিয়াম প্রতিনিয়ত ব্যবহারের ফলেতে তার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তেমনই বিভিন্ন খনিজ সম্পদ যেগুলো রয়েছে, সেই সমস্ত খনিজ সম্পদও কিন্তু তাই একই অর্থেই কিন্তু তার পরিমাণটা কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে আসছে। তাই এই সমস্ত বস্তুগুলোকে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু সংরক্ষণ করতে হবে বা সঞ্চয় করতে হবে। কেন করতে হবে? তার কারণ আজকের এই সমস্ত বস্তুগুলো যেমন আমাদের কাজে লাগছে, বর্তমান প্রজন্মের যেরকম কাজে লাগছে, বর্তমান প্রজন্মের মানুষের যেরকম অভাব পূরণ করে চলেছে, ঠিক তেমনইভাবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের মানুষেরও কিন্তু এই সমস্ত বস্তুগুলো বা এই সমস্ত সম্পদগুলো তার কার্যকারিতার মাধ্যমেতে কিন্তু মানুষের অভাব পূরণ করবে। তো যদি আমরা এই সমস্ত বস্তুকে এখনই সব শেষ করে ফেলি, তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু এই সমস্ত বস্তুর অভাবেতে কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে। তো সেই জন্য আমাদের কিন্তু এগুলোকে যথাসাধ্য চেষ্টা করতে হবে যে এগুলোকে একটু একটু করে সঞ্চয় করা, যাতে আগামী দিনে বা ভবিষ্যৎ প্রজন্ম যেন এই সমস্ত বস্তুর কার্যকারিতা থেকে যাতে বঞ্চিত না হয়। তো এটাই কিন্তু সম্পদ সংরক্ষণ বা সংরক্ষণের মূল যে ব্যাপারটা সেইটা, অর্থাৎ যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমরা কোনো কিছুকে যদি একটু একটু করে সঞ্চয় করি, তাহলে সেটাকেই কিন্তু সংরক্ষণ বোঝায়। এবার সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। যখন আমরা সেটা সম্পদের ক্ষেত্রে করি, তখন সেটা সম্পদ সংরক্ষণকে বোঝায়। তো এরপরেতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে আমরা কেন সম্পদ সঞ্চয় করব বা সম্পদকে কেন আমরা সংরক্ষণ করব, অর্থাৎ সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তাটা কী। তো এক নাম্বার হচ্ছে যে সম্পদের যোগান অব্যাহত রাখা। যেটা আমি একটু আগে বললাম যে বর্তমান প্রজন্ম যদি ধরো আমরা কয়লা যদি আমরা সবই যদি এখন বর্তমান বা আগামী 50 বা 100 বছরের মধ্যে যদি আমরা সমস্ত কয়লা যদি খনি থেকে উত্তোলন করে সেগুলোকে যদি ব্যবহার করে নিই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ 50 বা 100 বছর পরেতে যখন যে প্রজন্ম থাকবে, যে মানব সভ্যতা থাকবে, তারা কিন্তু কয়লার আর উপকারিতাটা কিন্তু পাবে না, কারণ আমরা সেগুলো সব ব্যবহার করে ফেলেছি। তো সেই জন্যে সম্পদের যে যোগানটা, সেই যোগানটাকে কিন্তু অব্যাহত রাখতে হবে। হ্যাঁ, আমরা এটা সবাই জানি যে কয়লা, খনিজ তেল বা খনিজ সম্পদের মতন যে সমস্ত সম্পদগুলো রয়েছে, এই সমস্ত সম্পদগুলো কিন্তু অপুনর্ভব সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদ, অর্থাৎ যে এগুলো ব্যবহার করলে পুনরায় কিন্তু সেগুলো আবার প্রকৃতিতে ফিরে আসে না। তো সেই কারণেতে কিন্তু এটা নিঃশেষিত হচ্ছে। কিন্তু যদি আমরা সেটাকে যদি মানে যতটুকুনি আমাদের প্রয়োজন ঠিক ততটুকুনি যদি আমরা ব্যবহার করি, মানে অপচয়টা যাতে যদি আমরা না করি, তাহলে দেখা যাবে যে যদি দেখা যায় যে আগামী 300 বছরের মধ্যে যদি কয়লা সব শেষ হয়ে যায়, তো আমরা যদি এখন থেকে পরিকল্পনা মাফিক যদি কয়লাকে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে 300 বছরের পরেও আরও 50 বা 100 বছরও কয়লা থেকে মানুষ উপকারিতা পাচ্ছে। অর্থাৎ কয়লাকে যখন আমরা সঞ্চয় মানে সংরক্ষণ করছি, তো
তখন দেখা যাচ্ছে যে যেটা 300 বছরে শেষ হয়ে যাচ্ছিল সেটা দেখা যাচ্ছে আরও 100 বছর চলছে, মানে 400 বছর পরেতে সেটা শেষ হচ্ছে। তো সেই জন্যেই যে ভবিষ্যৎ প্রজন্মেতে যাতে সম্পদগুলোর যোগান অব্যাহত থাকে, বিভিন্ন খনিজ সম্পদগুলোর যোগান যাতে অব্যাহত থাকে, সেই কারণেতে কিন্তু আমাদের সম্পদকে সংরক্ষণ কিন্তু করতে হবে। 2 নম্বর হচ্ছে যে ক্ষয়িষ্ণু সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি করা। এটা আমি একটু আগে যেটা বললাম, যেরকম ধরো কয়লা, কয়লা একটি ক্ষয়িষ্ণু সম্পদ, অর্থাৎ কয়লা ব্যবহার করলে সেটা নিঃশেষিত হয়ে যায় বা শেষ হয়ে যায়। তো যদি আমরা এখন মানে বিপুল পরিমাণ যদি কয়লাকে ব্যবহার করি, তাহলে কি হবে, দেখা যাবে যে কয়লা হয়তো আগামী 300 বছরের মধ্যে কয়লা শেষ হয়ে গেল। কিন্তু যদি আমরা পরিকল্পিতভাবে যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকুনি যদি কয়লাকে আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে 300 বছরের পরেতেও দেখা যাচ্ছে যে আরও 50 বা 100 বছর কয়লা ব্যবহার করতে পারছে মানব সভ্যতা। তো সেটাই বিভিন্ন যেসব ক্ষয়িষ্ণু সম্পদ যেগুলো রয়েছে, যে খনিজ তেল, কয়লা বা বিভিন্ন যেসব খনিজ সম্পদগুলো যেগুলো রয়েছে, সেই সমস্ত ক্ষয়িষ্ণু সম্পদগুলোকে যদি আমরা সঞ্চয় করি, তাহলে কিন্তু তার আয়ুষ্কাল বৃদ্ধি পাবে, অর্থাৎ সেগুলো আমরা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। তারপরে রয়েছে কি, যে প্রবাহমান সম্পদকে দূষণ মুক্ত রাখা। অর্থাৎ প্রবাহমান সম্পদ বলতে যদি আমরা ধরি যে জল, বায়ু, এগুলো হচ্ছে প্রবাহমান সম্পদ, বা এগুলো ক্রমাগত ব্যবহারেতেও কিন্তু নিঃশেষিত হয় না। তো যত বেশি পরিমাণেতে আমরা ধরো এই যে ক্ষয়িষ্ণু যে সমস্ত সম্পদ যেগুলো রয়েছে, এই সমস্ত সম্পদগুলো যত আমরা বেশি ব্যবহার করব, তত কিন্তু পরিবেশ দূষণের মাত্রাটা কিন্তু বাড়তে থাকে। যেরকম জীবাশ্ম জ্বালানি, যেরকম কয়লা, খনিজ তেল, এগুলো যত বেশি আমরা ব্যবহার করব, তত কিন্তু পরিবেশ দূষণের মাত্রাটা কিন্তু বাড়বে। কিন্তু যদি আমরা এগুলোর ব্যবহার যদি কমিয়ে নিয়ে আসি, বা এগুলোকে যদি আমরা পরিকল্পিতভাবে ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে পরিবেশ দূষণের মাত্রা, বিশেষ করে এই যে প্রবাহমান যে সমস্ত সম্পদগুলো আছে, জল, বায়ু, এই ধরনের যে সমস্ত সম্পদগুলো, এই সমস্ত সম্পদের যে দূষণের যে মাত্রাটা, সেইটা কিন্তু অনেকাংশে কমে আসবে। তারপরে কি বলছে, যে জীববৈচিত্র্য সংরক্ষণ। অবশ্যই জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য কিন্তু সম্পদ সংরক্ষণ করা দরকার। তার কারণ জীববৈচিত্র্য মানে অরণ্যের কথাটা চলে আসছে এখানেতে। যে যে অরণ্যর যে সম্পদ, আমরা যদি অপরিকল্পিতভাবে যদি অরণ্য সম্পদকে ব্যবহার করতে থাকি, গাছ কাটতে থাকি, তাহলে কিন্তু দেখা যাবে যে সেই যে অরণ্য অঞ্চল রয়েছে, তার যে জীববৈচিত্র্য রয়েছে, সেই জীববৈচিত্র্যটা কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। অরণ্য থেকে যে সমস্ত সম্পদ পায়, তার মধ্যে কাঠ আছে, বিভিন্ন ধরনের অরণ্যজাত উপজাত দ্রব্য রয়েছে। সেই সমস্ত দ্রব্য তো আমরা তো ব্যবহার তো করব, কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে ব্যবহার করতে হবে। যথেষ্টভাবে কিন্তু আমরা সেগুলোকে ব্যবহার করব না, এবং ব্যবহার করার সময় আমাদের কিন্তু জীববৈচিত্র্যের দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে, এবং তার জন্যই কিন্তু সম্পদ সংরক্ষণের দিকে আমাদেরকে কিন্তু নজর দিতে হবে। যে এই যে বড় বড় যে সমস্ত অরণ্য অঞ্চল রয়েছে, যেখান থেকে আমরা বিপুল পরিমাণ যে অরণ্য সম্পদ আমরা পেয়ে থাকি, সেই সমস্ত অরণ্য অঞ্চলেতে যে বাস্তুতন্ত্র বা যে জীববৈচিত্র্যটা কাজ করছে, সেটা যাতে বিঘ্নিত না হয়, সেটা যাতে ঠিকঠাক থাকে, যাতে আগামী দিনগুলোতেও যাতে অরণ্য থেকে আমরা যে সমস্ত সম্পদগুলো পাই, সেই সমস্ত সম্পদগুলো যাতে আমরা পেতে পারি, তার জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তারপরে পরিবেশকে দূষণমুক্ত রাখা। অবশ্যই যদি আমরা পরিকল্পিতভাবে সম্পদ ব্যবহার করি, তাকে যদি ঠিকঠাকভাবে বিজ্ঞানসম্মতভাবে যদি ব্যবহার করি, তাহলে পরিবেশ দূষণের মাত্রাটা কিন্তু অনেকাংশে কিন্তু কমে যাবে। কারণ যত বেশি আমরা এই সমস্ত জীবাশ্ম জ্বালানি জাত যে সমস্ত সম্পদগুলো আছে, কয়লা, পেট্রোলিয়াম বা অন্যান্য যে সমস্ত সম্পদগুলো আছে, যত বেশি পরিমাণেতে আমরা এগুলো ব্যবহার করব, তত কিন্তু পরিবেশ দূষণের মাত্রাটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো সেই জন্য আমরা যদি একদিকে এই সমস্ত সম্পদের ব্যবহারকে যদি আমরা যদি একটু কমিয়ে নিয়ে আসি, বিজ্ঞানসম্মত এবং পরিকল্পিতভাবে যদি ব্যবহার করি, তাহলে দেখা যাবে যে পরিবেশ দূষণের মাত্রাটা কিন্তু অনেকাংশে কমে আসছে, এবং তার পাশাপাশি কিন্তু সেই সম্পদটা কিন্তু সংরক্ষণও হচ্ছে। তো পরিবেশকে কিন্তু দূষণমুক্ত রাখতে গেলেও কিন্তু আমাদেরকে সম্পদগুলোকে কিন্তু সংরক্ষণ করতে হবে। বিশেষ করে যে সমস্ত সম্পদগুলো একদম ডাইরেক্টলি পরিবেশের সঙ্গে যে সমস্ত সম্পদগুলো যুক্ত, যেরকম বায়ু, জল, মাটি, এই ধরনের যে সমস্ত সম্পদ আছে, এই সমস্ত সম্পদগুলোকে যদি ঠিকঠাকভাবে সংরক্ষণ করতে না পারা যায়, তাকে যদি ঠিকঠাকভাবে যদি ব্যবহার করতে না পারা যায়, তাহলে কিন্তু এই সম্পদগুলো কিন্তু ভীষণ রকমভাবে দূষিত হবে, এবং তার থেকে কিন্তু সমগ্র পরিবেশ কিন্তু দূষণের কবলেতে কিন্তু পড়বে। তারপরে দেখো 6 নম্বরে বলছে যে ভাবি প্রজন্মকে সংকটের হাত থেকে রক্ষা করা। এটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আমি যদি আজকের সমস্ত সম্পদকে যদি মানে ব্যবহার করে ফেলি, মানে অপরিকল্পিতভাবে যদি আমি ব্যবহার করে ফেলি, ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যদি আমার কোনো দায়বদ্ধতা না থাকে, তাহলে কিন্তু
ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সম্পদ ব্যবহারের থেকে কিন্তু সম্পূর্ণরূপে বঞ্চিত হবে এবং মারাত্মক রকম সংকটের সম্মুখীন কিন্তু হবে। তো সেই কারণেতে আজকের আমরা যে বর্তমান প্রজন্ম রয়েছি, এই বর্তমান প্রজন্মের কিন্তু একটা দায়িত্ব থেকেই যায় যে আগামী ভবিষ্যতে যে প্রজন্ম আসছে তারাও যাতে এই সমস্ত সম্পদের ব্যবহার থেকে বঞ্চিত যাতে না হয়, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে করে দিতে হবে। এবং এর জন্য দরকার কিন্তু পরিকল্পিতভাবে সম্পদকে ব্যবহার করা এবং সম্পদের সংরক্ষণের দিকে নজর দেওয়া, যাতে ভাবী প্রজন্ম, যে আগামী যে প্রজন্ম আসছে সেই প্রজন্ম যাতে কোনো রকম সংকটের হাতে যাতে না পড়ে। এরপরেতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে কীভাবে আমরা সম্পদকে সংরক্ষণ করতে পারি, অর্থাৎ সম্পদ সংরক্ষণের যে পদ্ধতিগুলো সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা এবারে একে একে জেনে নেব। তো প্রথম যে পদ্ধতি যেটা রয়েছে বা যেই কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে সম্পদের উৎপাদন ও ভোগের মধ্যে সমতা রক্ষা। তো এটাতে বলছে যে কোনো বিশেষ সম্পদের সামগ্রিক উৎপাদনের তুলনায় যদি তার ব্যবহারের পরিমাণ বেশি হয় তখন স্বাভাবিকভাবেই ওই নির্দিষ্ট সম্পদের পরিমাণ নিঃশেষিত হতে থাকবে। এবং যেমন বলছে যে কাষ্ঠ সম্পদের ব্যবহার বৃদ্ধি এবং নতুন বনভূমি সৃষ্টির পরিমাণ কম হওয়ার ফলে সমগ্র পৃথিবীতেই বনভূমির সংখ্যা বা পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। অর্থাৎ কি, যে আমার সম্পদের যে পরিমাণ সম্পদ আমি উৎপাদন করছি সেই উৎপাদনের থেকে যদি আমার সম্পদ ব্যবহার বা ভোগের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সম্পদের যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু বিঘ্নিত হবে এবং স্বাভাবিকভাবেই কিন্তু সম্পদ দ্রুত শেষ হতে থাকবে। যদি এই যেরকম যে কাষ্ঠ সম্পদ, বনভূমি থেকে আমরা যে কাষ্ঠ সম্পদ পেয়ে থাকি, এই কাষ্ঠ সম্পদ যদি আমাদের চাহিদার থেকে মানে যে পরিমাণ একটা বনভূমি কাষ্ঠ সম্পদ দিতে পারে সেই সেই পরিমাণটার থেকে যদি আমাদের চাহিদা বা আমাদের ব্যবহারের পরিমাণটা বা আমাদের ভোগের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু বনভূমি সেই সম্পদের যোগানটা কিন্তু দিতে পারবে না এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু বনভূমির পরিমাণও যেরকম কমতে থাকবে এবং বনজ সম্পদগুলোর পরিমাণও কিন্তু আস্তে আস্তে শেষ হতে থাকবে। তো সেই কারণে কিন্তু সম্পদের উৎপাদন, অর্থাৎ আমার সম্পদের উৎপাদন এবং ভোগ অর্থাৎ ব্যবহারের মধ্যে কিন্তু অবশ্যই সমতা রাখতে হবে। অর্থাৎ আমাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমি ততটুকুনি সম্পদ উৎপাদন করব যতটুকুনি আমার ব্যবহারের জন্য লাগছে, কিংবা এটা উল্টোও হতে পারে যে আমি যে পরিমাণ সম্পদ উৎপাদন করছি আমি ঠিক ততটুকুনি আমি ব্যবহার করব, তার বেশিও করব না তার কমও করব না। অর্থাৎ এই দুটোর বিষয়ের মধ্যে কিন্তু একটা ব্যালেন্স কিন্তু সবসময় রাখতে হবে। যদি না রাখতে পারা যায়, যদি ভোগের পরিমাণ সম্পদ উৎপাদনের থেকে যদি বেশি হতে থাকে তাহলে কিন্তু সম্পদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এটা যে কোনো রকম সম্পদের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, যে যদি ব্যবহারের পরিমাণটা বাড়তে থাকে সেই তুলনায় যদি সম্পদের যোগানটা না দেওয়া যেতে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে সম্পদ কিন্তু নিঃশেষিত হয়ে যেতে থাকবে। যেটুকুনি সম্পদ অবশিষ্ট থাকবে সেটুকুনিও কিন্তু সম্পূর্ণ ব্যবহার করা হয়ে যাবে এবং আগামী প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেই সম্পদের থেকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু বঞ্চিত হবে। তো সেই জন্যে সবসময়তেই সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে প্রথমেই যেটার উপরে নজর দেওয়া দরকার সেটা হচ্ছে যে সম্পদের উৎপাদন এবং ভোগের মধ্যে একটা সমতা কিন্তু সবসময় রাখতে হবে। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে অপচয় বা ধ্বংস রোধ। অর্থাৎ সম্পদ সংরক্ষণের একটি অন্যতম উপায় হচ্ছে এর অপচয় বা ধ্বংস নিবারণ করা। সম্পদ উৎপাদনের সময় এর একটা বড় অংশ অপচয় হয়ে থাকে। যেমন তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদিত হলে প্রকৃতপক্ষে কয়লার অপচয় ঘটে। তো এই যে অপচয়টা দেখা যায় যে সম্পদ উৎপাদনকালেতে অনেক ক্ষেত্রে যতটুকুনি আমার প্রয়োজন তার থেকে অনেক সময় দেখা যায় যে বেশি উৎপাদন করে ফেলা হচ্ছে এবং অতিরিক্ত যে সম্পদটা সেই সম্পদটা যেহেতু ব্যবহৃত হচ্ছে না সেই জন্য সেটা সম্পূর্ণ অপচয় হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কিন্তু সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা। তো সেই কারণেতে কিন্তু সম্পদ যখন আমি সংরক্ষণ করব তখন কিন্তু আমাকে অপচয় বা ধ্বংসকে কিন্তু রোধ করতে হবে। অর্থাৎ সম্পদ উৎপাদন আমি ততটুকুনি করব যতটুকুনি আমার প্রয়োজন, বেশি সম্পদ উৎপাদন করব না। যদি বেশি উৎপাদন করি তাহলে অতিরিক্ত সেই সম্পদটা কিন্তু আমি মানে নষ্ট হয়ে যাবে। এরকম এই তাপবিদ্যুতের উদাহরণটা দিয়েই বলা যেতে পারে যে তাপবিদ্যুৎ আমার যে বিদ্যুৎ শক্তি এটাকে সঞ্চয় করে রাখা যায় না। অর্থাৎ যেটুকুনি আমার প্রয়োজন ঠিক ততটুকুনি বিদ্যুৎ আমাকে উৎপাদন করে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। কিন্তু যদি দেখা যায় যে থার্মাল পাওয়ার স্টেশনগুলোতে যদি চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন করা হতে থাকে তাহলে কী হবে, কয়লা আরও বেশি পরিমাণে সেখানেতে ব্যবহার হবে, যার ফলেতে কী হবে যে অতিরিক্ত যে বিদ্যুৎটা সেই বিদ্যুৎটা কিন্তু সম্পূর্ণ আনইউজড হয়ে থাকবে এবং সেটা কিন্তু অপচয় হবে, যেটা কিন্তু সম্পদের সংরক্ষণের ক্ষেত্রে কোনোভাবেই
কাম্য নয়। তো সেই জন্যেই সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে দ্বিতীয় যে পদ্ধতিটি আমরা নিতে পারি সেটা হচ্ছে যতটা সম্ভব পারা যায় সম্পদ উৎপাদনকালে বা সম্পদ ব্যবহারের ক্ষেত্রে অপচয়কে বন্ধ করতে মানে অপচয় রোধ করতে হবে। এর পরের যে পদ্ধতিটি আছে সেটা হচ্ছে মিতব্যয়িতা, অর্থাৎ পরিকল্পনা মাফিক এবং যথাযথ হারে সম্পদ ব্যবহার করলে সম্পদের সংরক্ষণ হতে পারে। যেমন সমুদ্র থেকে অতিরিক্ত মৎস্য সম্পদ সংগ্রহের ফলে ওই মাছের ওই সম্পদ দ্রুত হ্রাস পাচ্ছে। অর্থাৎ মিতব্যয়িতা অর্থাৎ যেটুকুনি আমার প্রয়োজন তার থেকে আমি যদি বেশি ব্যবহার করতে শুরু করে দিই, যথেচ্ছভাবে যদি সম্পদকে ব্যবহার করতে শুরু করে দিই, তখন কিন্তু যে সম্পদটাই আমি করি না কেন সেই সম্পদের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। যেরকম সমুদ্রের মাছ, যে সমুদ্রের যে বাণিজ্যিক যে সমস্ত মৎস্যক্ষেত্রগুলো যেগুলো রয়েছে সেখান থেকে আমি ততটা পরিমাণই মাছ ধরবো যতটা আমার বাজার অঞ্চলগুলোতে বাজারেতে যে আমার চাহিদা রয়েছে। চাহিদার থেকে বেশি মাছ আমি যদি ধরি তাহলে দেখা যাবে যে সেই অতিরিক্ত মাছটা আমার নষ্ট হচ্ছে এবং তার ফলেতে কিন্তু আস্তে আস্তে মাছের পরিমাণ সমুদ্রে কিন্তু ঘাটতি দেখা দিতে শুরু করবে। তো সেই কারণেতে কিন্তু যেতটুকুনি আমার প্রয়োজন ঠিক ততটুকুনি আমি সম্পদ উৎপাদন করব এবং সম্পদ ততটুকুনি আমি ব্যবহার করব, অর্থাৎ মিতব্যয়িতা আমাকে রোধ করতে হবে। এর পরের যে পদ্ধতি যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞানসম্মত ব্যবহার, অর্থাৎ উন্নত কারিগরি জ্ঞান ও প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে সম্পদের ব্যবহার করা হলে এর সংরক্ষণ যথাযথভাবে হবে। অর্থাৎ পরিকল্পিতভাবে সুষ্ঠুভাবে একটা পরিকল্পনা মাফিক একটা বিজ্ঞানসম্মত উপায়ে সম্পদ আমাকে ব্যবহার করতে হবে। আমি যদি অবৈজ্ঞানিকভাবে অপরিকল্পিতভাবে সম্পদ যদি আমি ব্যবহার করতে শুরু করে দিই তাহলে কিন্তু সম্পদের অপচয় হবে, সম্পদ কিন্তু কোনোভাবে সংরক্ষণ হবে না, নষ্ট হতে থাকবে সম্পদ। এবং এটা কিন্তু সম্পদ উৎপাদনের ক্ষেত্রে যদি আমি প্রযুক্তিকে বা বিজ্ঞানের সাহায্য যদি নিই তাহলে সেই সম্পদ যেরকম আরও বেশি উৎকৃষ্টভাবে সেই যে বস্তুটাকে আমি সম্পদে পরিণত করব বা সেই বস্তুটার মধ্যে থাকা যে কার্যকারিতাটা সেটাকে যদি আমি বিজ্ঞানসম্মতভাবে যদি আমি সেটাকে ব্যবহার করি তাহলে কিন্তু তার কার্যকারিতাটা কিন্তু আরও অনেকাংশে কিন্তু বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সম্পদকে যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু সেটা কিন্তু অনেকাংশে কিন্তু সংরক্ষণ হয় এবং অবৈজ্ঞানিকভাবে অপরিকল্পিতভাবে যদি আমরা সম্পদ ব্যবহার করতে শুরু করে দিই তাহলে কিন্তু সেটা নষ্ট হতে থাকবে এবং যেটা কিন্তু কোনোভাবেই সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে কিন্তু কাম্য নয়। দ্বিতীয় যে পদ্ধতিটি আছে সেটা হচ্ছে প্রবাহমান সম্পদের ব্যবহার বৃদ্ধি, অর্থাৎ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে সর্বদাই গচ্ছিত সম্পদের পরিবর্তে প্রবাহমান সম্পদের বেশি ব্যবহার হওয়া বাঞ্ছনীয়। এর ফলে গচ্ছিত সম্পদ দীর্ঘকাল সংরক্ষিত থাকবে। যেমন জীবাশ্ম জ্বালানির পরিবর্তে বিদ্যুৎ উৎপাদনে অপ্রচলিত শক্তির ব্যবহার বেশি হওয়া উচিত। অর্থাৎ যে সমস্ত সম্পদ গচ্ছিত অর্থাৎ যার পরিমাণটা পৃথিবীতে নির্দিষ্ট এবং যেগুলো একবার ব্যবহারের ফলেতে ক্রমাগত নিঃশেষিত হয়ে যায়, যেমন বিভিন্ন রকমের যেসব খনিজ সম্পদগুলো রয়েছে, জীবাশ্ম জ্বালানি, কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসের মতন যেগুলো রয়েছে, এগুলো কি হচ্ছে, এগুলোর পরিমাণ একটা নির্দিষ্ট, এগুলো ক্রমাগত ব্যবহারের ফলেতে দেখা যাচ্ছে যে পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে। এগুলো কিন্তু পুনর্ভব সম্পদ না, এগুলো প্রত্যেকটাই কিন্তু অপুনর্ভব বা গচ্ছিত সম্পদ। তো সেই সম্পদগুলো, কারণ কয়লা, খনিজ তেল, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস এর যে মূল্য বা এর যে গুরুত্ব বা এর যে কার্যকারিতাটা এটা কিন্তু ভীষণ রকম। সেই কারণে কিন্তু আগামী প্রজন্ম যাতে এর সুফলটা যাতে পেতে পারে তার চেষ্টাটা কিন্তু এখন থেকেই করতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু এই সম্পদগুলো যাতে দীর্ঘদিন ব্যবহার করা যেতে পারে সেই জন্যে কিন্তু এর যে সাবস্টিটিউট, বিশেষ করে এই প্রবাহমান যে সমস্ত সম্পদগুলো বা যে সমস্ত সম্পদগুলো খুব অবাধ আছে সেই সমস্ত সম্পদগুলো ব্যবহার করা যেতে পারে বা ব্যবহার করার ক্ষেত্রে গুরুত্বটা বেশি দিতে হবে। যেরকম বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে, যে তাপবিদ্যুৎ শক্তির ক্ষেত্রে আমরা কয়লাকে ব্যবহার করে থাকি, ফার্স্ট প্রেফার হচ্ছে আমরা কয়লাকে করি। তো যদি আমরা দেখি যে সমস্ত জায়গাতে সোলার এনার্জি বা যে সমস্ত অপ্রজ্বলিত শক্তি রয়েছে, বায়ু শক্তি, ভূতাপ শক্তি বা সোলার যেগুলো সৌরশক্তি, এগুলোর মাধ্যমে যেখানেতে বিদ্যুতের অল্প অঞ্চলেতে বিদ্যুতের ঘাটতিকে যদি আমরা পূরণ করতে পারি অল্প অল্প করে, তাহলে কিন্তু এই যে তাপবিদ্যুতের মাধ্যমেতে যে শক্তিটা যোগান দেওয়া হতো, যে বিদ্যুৎ শক্তির যোগানটা দেওয়া হতো সেটা কিন্তু অনেকটা সাশ্রয় হবে। তো সেই জন্যে কিন্তু এই যে প্রবাহমান সম্পদ যে সমস্ত জায়গাতে ব্যবহার করা যেতে পারে, অর্থাৎ গচ্ছিত সম্পদের একটা সাবস্টিটিউট হিসেবে যেখানেতে এই প্রবাহমান সম্পদের ব্যবহার করা যেতে পারে সেই সমস্ত জায়গাতে কিন্তু প্রবাহমান সম্পদের ব্যবহার কিন্তু বৃদ্ধি করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে গচ্ছিত সম্পদের পরিকল্পনা মাফিক ব্যবহার, অর্থাৎ গচ্ছিত বা অপুনর্ভব সম্পদের ব্যবহারের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে এই সম্পদ সংরক্ষণ করা সুবিধাজনক।
যেমন বনভূমি থেকে গাছ কাটার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভবিষ্যতের স্বার্থে ছোট গাছ সংরক্ষণ করা প্রয়োজন। অর্থাৎ যেহেতু আমি আগেও বললাম যে গচ্ছিত সম্পদের যে পরিমাণটা, সেই পরিমাণটা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ এই সম্পদগুলো ক্রমাগত ব্যবহারেতে আস্তে আস্তে শেষ হতে থাকে। তো সেই জন্য এগুলোকে পরিকল্পনা মাফিক ব্যবহার করতে হবে। যতটুকুনি আমার প্রয়োজন ঠিক ততটুকুনি আমি ব্যবহার করব, বেশি ব্যবহার আমি করব না, অপচয় আমি করব না। যতটা সম্ভব পারা যায় আমার একে অপচয় রোধ করতে হবে। এবং এই গচ্ছিত সম্পদের যে সাবস্টিটিউট হিসেবে যে সমস্ত জায়গাগুলোতে আমার প্রবাহমান সম্পদকে আমি কাজে লাগাতে পারি, যেরকম বিদ্যুৎ শক্তি উৎপাদন করার ক্ষেত্রে কয়লার একটা সাবস্টিটিউট হিসেবে ছোট ছোট জায়গাতে যদি আমি সৌরশক্তি বা বায়ু শক্তি দিয়ে যদি আমি কাজ চালাতে পারি, তাহলে আমাকে সেইগুলোকে দেখতে হবে। মানে আমাকে চেষ্টা করতে হবে যে যে জায়গা থেকে আমি এই গচ্ছিত সম্পদের পরিমাণটাকে বৃদ্ধি করতে পারি বা এর সাশ্রয় করতে পারি, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই সম্পদের ব্যবহারগুলো থেকে বঞ্চিত না হয়। তো সেই জন্য কি হচ্ছে না, গচ্ছিত সম্পদকে কিন্তু পরিকল্পনা মাফিক কিন্তু ব্যবহার করতে হবে। যেমন বনভূমি থেকে যখনই আমি গাছ কাটবো, বড় গাছ যখন আমি কেটে নেবো, আমাকে মাথায় রাখতে হবে যে ওই যে বড় গাছটা আমি কেটে নিলাম, ওর সাবস্টিটিউট হিসেবে কিন্তু আমাকে একটা ছোট গাছ আমাকে কিন্তু বৃক্ষরোপণ কিন্তু করতে হবে। একদিকে যেরকম বনভূমির কাঠ আমি কেটে নিচ্ছি, ঠিক তেমনই আবার কিন্তু একদিকে আমাকে কিন্তু বন সৃজনও কিন্তু করতে হবে, যাতে বনজ সম্পদের পরিমাণটা কিন্তু প্রবাহমানতাটা যেন বজায় থাকে। এর পরের যেটা, সেটা হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তার কারণটা হচ্ছে যে সচেতনতা যদি আমাদের মানব সভ্যতার মধ্যে যদি না থাকে, অর্থাৎ সম্পদ সংরক্ষণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সচেতনতা বৃদ্ধি। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সম্পদ ব্যবহারের চেতনা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে সম্পদ সংরক্ষণ হবে। অর্থাৎ মানুষের মধ্যে যদি সম্পদকে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে, এই সচেতনতা যদি না থাকে, তাহলে কিন্তু কোনো পদ্ধতি কিন্তু কাজে দেবে না। তাই সবার আগে কিন্তু মানুষের মধ্যে কিন্তু সচেতনতা গড়ে তুলতে হবে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে। অর্থাৎ আমরা আজকের যে সমস্ত সম্পদগুলোকে ব্যবহার করছি, সেই সমস্ত সম্পদ যাতে আগামী প্রজন্ম যাতে ব্যবহার করতে পারে, তার সুফলগুলো যাতে তারা পেতে পারে, তার জন্যে কিন্তু আমাদেরকে সম্পদ সংরক্ষণের ব্যাপারটির উপরেতে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। তো এই যে সচেতনতাটা, এই সচেতনতাটা কিন্তু মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই সচেতনতাটা গড়ে না উঠবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পদ সংরক্ষণের যে যাই পদ্ধতি আমি নিই না কেন, সেই পদ্ধতি কিন্তু বিফল হবে। তো মানুষের মধ্যে আগামী বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সংরক্ষণের করার জন্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো যে সবার আগে তাকে সচেতন হতে হবে যে না, আমাকে সেই কাজটা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে সম্পদ সংরক্ষণ করার কাজে অংশগ্রহণ করতে হবে। যদি এটা হয়, তবেই কিন্তু সম্পদ সংরক্ষণের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলো রয়েছে, সেই পদ্ধতিগুলো কিন্তু কাজে দেবে। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।